হ্যালো এভরিওয়ান। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা কমার্স থেকে পরীক্ষা দিবা, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল, বিকজ আজকের এই ভিডিওটাতে আমরা দেখব যে কমার্স থেকে তুমি যদি ডিসিইউ এর প্রিপারেশন নিতে চাও, তোমাকে অ্যাকচুয়ালি কোন স্টেপগুলো ফলো করতে হবে। কারণ আমরা এখন আসলে অনেক র্যান্ডমভাবে পড়াশোনা করব, আমি জানি। সো এইরকম যদি র্যান্ডমভাবে তুমি পড়াশোনা করো, আজকে এখান থেকে একটু, কালকে ওখান থেকে একটু, আচ্ছা ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে একটু, তাহলে কিন্তু হবে না। সো আলটিমেটলি তোমাকে একটু গুছানো প্রিপারেশন নিতে হবে। আর সবার একটা কোয়েশ্চেন থাকে, এখন থেকে প্রস্তুতি নিলে সম্ভব কিনা? অবভিয়াসলি সম্ভব, বাট ওই আগের কথাই বলবো, স্ট্র্যাটেজি খাটায় পড়তে হবে। র্যান্ডমভাবে যেখান থেকে খুললাম পড়লাম এরকম করলে হবে না। আচ্ছা, কিভাবে পড়তে হবে এটা আমরা দেখবো ভিডিওতে। পুরা ভিডিওটা অ্যাকচুয়ালি এটার উপরেই বেস করা, সো টেনশন করার দরকার নাই। আর কিভাবে পড়লে কমন আসবে এটাও অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ জাস্ট পড়লে হবে না, পরীক্ষার হলে তোমাকে কমন পাইতে হবে, আউটপুট দিতে হবে, না হলে এই পড়ার আসলে কোনো ভ্যালু নাই। সো আমাদের ডিসিইউ এর জন্য কি আসতে পারে এবছর আমরা সেটা দেখব, কীভাবে পড়তে হবে ওইটা দেখব, এবং আমরা আউটপুট কীভাবে দেবো ওইটা দেখব। ওকে, তো চলো শুরু করি। প্রথমে যদি আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু তোমাকে দেখতে বলি, তাহলে এখানে ইন্টারেস্টিং একটা জিনিস দেখবা। বাংলাতে কিন্তু এখানে থাকবে হলো 20 মার্ক। এখন 20-এর মধ্যে তুমি যদি একটু স্ট্র্যাটেজি খাটায় প্রিপারেশন নাও, এখানে তোমার 12 থেকে 13 মার্ক কিন্তু মিনিমাম আসার কথা। এর নিচে যদি মার্ক আসে তাহলে কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে। তো বাংলাতে 12 থেকে 13টা কিন্তু আসলে আইডিয়াল একটা মার্ক। এর উপরে যাওয়া অবভিয়াসলি ভালো, বাট আমি ন্যূনতম একটা মার্ক তোমাকে দিয়ে দিলাম। ইংরেজিতে 20-এর মধ্যে 10+ তো অবশ্যই পাইতে হবে। অনেকের ইংরেজিতে প্রবলেম আছে আমি জানি, আমি তোমাকে কোয়েশ্চেন দেখাবো যে কোথায় থেকে কোয়েশ্চেন আসে, তুমি দেখলে বুঝতে পারবা। বাট ইংরেজিতে আমরা যাতে 10+ মিনিমাম পাই, এবং এর বেশি হইলে আরও ভালো। আমি জানি ইংরেজিতে অনেকের বেসিক ভালো আছে, তোমাদের মোটামুটি 13-14 পাওয়া উচিত, কারণ কম সময়ে যেহেতু পারফর্ম করতে হবে, নেগেটিভ মার্ক আছে, তো সেক্ষেত্রে কিন্তু মানে একটু বুঝে শুনে দাগাতে হবে। আচ্ছা, হিসাব বিজ্ঞান দাগাতেই হবে 20 মার্ক। কোথা থেকে পড়বা দেখাবো। এরপর হচ্ছে ব্যবসা সংগঠন 20 মার্ক। এরপর ফিনান্স বা মার্কেটিং থেকে হচ্ছে 20 মার্ক। তো আমরা কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে অ্যাকচুয়ালি জেনে গেলাম যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। সো এখন কথা হইল যে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা জানাবো, এখন কিভাবে পড়বো এটা জানা জরুরি। ধরো তুমি হচ্ছে বাংলা পড়বা, এখন বাংলাতে প্রথমেই থাকবে হচ্ছে বাংলা প্রথম পত্র। আমরা শুরু করবো হচ্ছে গদ্য পদ্য দিয়ে। তো গদ্য এবং পদ্যে আমাদের হচ্ছে উক্তি এবং লাইনগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট। ধরো তুমি একটা হচ্ছে গল্প পড়বা বিলাসী। এখন এই বিলাসীতে তোমার উক্তিগুলো পড়তে হবে, যে অমুক উক্তিটা কার ছিল, বা হচ্ছে কোনো একটা লাইন ওইটা দ্বারা কী বোঝানো হয়েছে। সো আমাদের এই লাইনগুলো থেকেও কোশ্চেন আসে, উক্তি থেকেও কোশ্চেন আসে। এটা কিন্তু নাটক এবং উপন্যাসের ক্ষেত্রেও তাই। নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, সেক্ষেত্রে কিন্তু কী বোঝানো হয়েছে এটা আসতে পারে। অর্থাৎ ধরো তোমাকে র্যান্ডম একটা লাইন লাল সালু তুলে দিয়ে বলবে যে অমুক উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে। সো এই ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলবো, এগুলা তুমি হচ্ছে মেইন বুক থেকেই পড়ো, এটাই বেটার। মেইন বুক থেকে পড়াটা বেটার, মেইন বুক থেকে একটু বুঝে বুঝে পড়াটা আইডিয়াল। এবং এর সাথে সাথে লেখক পরিচিতি পড়তে হবে গদ্য এবং পদ্যের ক্ষেত্রে, এবং শব্দার্থ পড়তে হবে। ধরো তুমি তাহারেই পরে মনে পড়তেছো, তাহারেই পরে মনের শব্দার্থ লেখক পরিচিতি তোমাকে পড়তে হবে। কারণ অনেক সময় দেখা গেছে এই কোশ্চেনগুলো আসে, র্যান্ডম কোশ্চেন তুলে দেয় যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ছিল। সো এরকম কোশ্চেন আসতে পারে, রবীন্দ্রনাথের হচ্ছে উপন্যাস থেকে কোশ্চেন আসতে পারে। তো যদি দিয়ে দেয় মিস করা যাবে না। এরপর আসো বাংলা দ্বিতীয় কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং। বাংলার উচ্চারণ এবং বানান থেকে কোশ্চেন আসে, যেটা আমরা ওই এইচএসসির টাইমে যেরকম করতাম ওইভাবেই কোশ্চেনগুলো আসবে। খুব পেঁচানো কোশ্চেন আসে না, র্যান্ডম কোশ্চেনই আসে, এবং বেশ সিলেক্টিভ কোশ্চেন আসে। সমাজ এবং কারক, এটা নিয়ে অনেকের প্রবলেম হয়। এখন আবার হচ্ছে মানে রুলস পড়তে যাও না যে সমাজ কাকে বলে, কত প্রকার, এগুলো না। সমাজের জাস্ট স্পেসিফিক চেনার জিনিসগুলো, ওগুলো আমি অলরেডি ক্লাসে দিয়ে দিয়েছি, ওয়েবসাইটে তুমি দেখতে পারবা। সন্ধিপদ এগুলো আসবে। উপসর্গ এবং ধ্বনির পরিবর্তন থেকে কোশ্চেন আসবে। প্রকৃতি প্রত্যয় মাস্ট আসবে। বাক্য প্রকরণ থেকেও কিন্তু কোশ্চেন আসে। বাগধারা থেকে একটা কোশ্চেন, তো এটা তো কমন। এরপর হচ্ছে বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ থেকে কোশ্চেন আসে। এবং এক কথায় প্রকাশগুলো না একটু তোমরা মেমোরাইজ মানে করে রাখার ট্রাই করবা, কারণ অনেক সময় পরীক্ষার হলে গিয়ে না ওই জিনিসটার কনফিউশন ক্রিয়েট হতে পারে মানে অপশান টেস্টের করার সময়। সো অপশান টেস্টে যাতে ঘাবড়ে না যাও, বাক্য সংকোচনটা একটু ভালো মতো পড়বা। পারিভাষিক শব্দ রিসেন্ট টাইমে আসার প্রবণতা বেশি হয়ে গেছে। আর বিপরীত শব্দ পড়বা। বিপরীত শব্দ অবশ্যই একদম ইজি বিপরীত শব্দ আসবে না, যে ডান থাকলে বাম হবে, উপর থাকলে নিচ হবে, এরকম না। বিপরীত শব্দ একটু টাফ বিপরীত শব্দই তারা দিবে। সো এই যে টপিকগুলো আছে এগুলোর উপরে অলরেডি হচ্ছে আমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে। সো তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে গেলে ওখানে দেখতে পারবা যে ওখানে সবগুলো ক্লাস সুন্দর মতো সাজানো আছে। সো আমার মনে হয় না যে প্রবলেম হবে। আমরা যতটুকু দিয়েছি অতটুকু পড়ো, এটাই ইনাফ, এর বাইরে কিছুই লাগবে না। টপিকগুলো ওখান থেকেই পড়লেই হবে। এবার আসো ইংরেজি অংশ নিয়ে একটু কথা বলি। ইংরেজি অংশ নিয়ে সবার অনেক প্রবলেম। তো ইংরেজি অংশতে প্রথমেই আমাদেরকে প্যাসেজ থেকে প্রশ্ন আসবে, এই রকম টাইপের কিন্তু জিনিস ফেস করতে হয়। যে তুমি যখন পরীক্ষার হলে ইংরেজি প্রশ্নটা পেয়েছো, দেখবে যে প্যাসেজ থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে বলছে বা 3টা কোশ্চেন অ্যান্সার করতে বলছে। তো এই প্যাসেজটা সিনও হইতে পারে,
আবার হচ্ছে আনসিনও হইতে পারে, এটা ডিপেন্ড করে টিচারের উপর, টিচার কেমন কোয়েশ্চেন দিতেছে। সো আমাদেরকে এটার জন্য রেডি থাকতে হবে। তো প্যাসেজ থেকে কীভাবে কোয়েশ্চেন খুঁজে বের করবা, প্যাসেজ থেকে কীভাবে অ্যান্সার করবা, এইটা কিন্তু আমি ক্লাসে অলরেডি বলে দিয়েছি। ইংরেজির যে আমাদের 2টা ক্লাস হয়েছে ওই 2টা ক্লাসে বলে দিয়েছি, ওয়েবসাইটে তুমি পেয়ে যাবা। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। রাইট ফর্ম আর ভার্ব থেকে কোয়েশ্চেন আসে, কিছু রুলস সিলেক্টিভ ওগুলো আসবে, ওগুলো বলে দিয়েছি। ন্যারেশন, ভয়েস চেঞ্জ মাস্ট আসবেই, একটা করে কোশ্চেন আসবেই। পার্টস অফ স্পিচ থেকে দেখা গেছে তোমাকে অ্যাডজেক্টিভ বের করতে দিল বা প্রিপোজিশন বের করতে দিল। এখন তুমি জানো যে সেন্টেন্স থেকে এই জিনিসগুলো বের করার কিছু নিয়ম আছে, সো এই নিয়মগুলো থেকে কোশ্চেন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আসবেই, অনেক সময় একের অধিক কোশ্চেন আসতে দেখা যায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মাস্ট, মানে রিসেন্ট টাইমগুলোতে আসলে বেশিরভাগ মানে কোশ্চেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে সায়েন্স আর্টস কোনো সবগুলোতে একদম ভরাই দিতেছে, সো সেক্ষেত্রে কিন্তু এটা মিস করা যাবে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক আগে আসতো, এখনও রিসেন্ট টাইমে 2-1টা আসতে দেখা যায়। সো রুলসগুলো একটু দেখে রাখবা, আমি রুলসগুলো পড়াই দিছি, ওগুলো ইনাফ। সেন্টেন্স কারেকশন এবং স্পেলিং থেকে তো কোশ্চেন মাস্ট আসবেই। ইডিয়মস অ্যান্ড ফ্রেজটাও দেখে রাখতে হবে, বিকজ এগুলা রিপিটেটিভ কোশ্চেন বেশি আসে। সো আমি এগুলোর উপর ক্লাস নিয়েছি, শিট দিয়েছি, সো ওগুলো তুমি জাস্ট ওয়েবসাইট থেকে একটু পড়ো, ওয়েবসাইটে আমাদের ক্লাসগুলো দেখো, ডান। 2টা ক্লাস করতে খুব বেশি সময় লাগবে না, অল্প টাইমের মধ্যে শেষ করেছি। সো ইংরেজি ক্লাস আসলে আমার কিছুই না, জাস্ট করলা দেন হয়ে গেল। আর এক্সাম তো আছেই, অলরেডি 5টা এক্সাম কিন্তু ইংরেজির উপর হয়ে গেছে। সো কেন বসে আসো? সো প্র্যাকটিসের জন্য এক্সাম, জাস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা এক্সামগুলো সাজিয়েছি। আমার মনে হয় না যে খুব বেশি প্রবলেম হবে। এখন আসো আমরা হচ্ছে হিসাব বিজ্ঞানগুলো একটু দেখি। হিসাব বিজ্ঞানের রেওয়া মিল এবং জাবেদা থেকে কিন্তু কোশ্চেন বেশি আসতে দেখা যায়। আর হিসাব চক্র ভুল সংশোধনী থেকে দেখা গেছে যে কোশ্চেন আমাদের আসে, বাট স্টিল আমরা ভুল করি। এবার সমন্বয়, জাবেদা, খতিয়ান, নীতিমালা ও ভিত্তি এবং খুব ইজি প্রশ্ন এগুলো থেকে আসে, নীতিমালা থেকে খুব ইজি প্রশ্ন আসে। সো হিসাব বিজ্ঞানে আসলে আটকানোর মধ্যে কিছু নেই, এখানে 20-এর মধ্যে অ্যাটলিস্ট তোমার 12, 13, 14 পাওয়া উচিত। এখন এটা যদি কেউ না পাও তাহলে আসলে মানে একটু মানে লস হয়ে যাবে তোমাদের জন্য। ব্যবসা সংগঠনের এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। চৌথ মূলধনীয় ব্যবসা, সমবায় সমিতি, নেতৃত্ব এবং সংগঠীকরণ থেকে কোশ্চেন আসে। তো এগুলোর উপরে অলরেডি ক্লাস নেওয়া আছে, আমাদের মডারেটররা অনেক কষ্ট করে এগুলো ম্যানেজ করেছে এবং কোন জায়গাগুলো থেকে যতটুকু লাগবে ততটুকুই কিন্তু তারা অ্যাড করে দিয়েছে। তো আমার মনে হয় না যে অনেক দিকে দৌড়াদৌড়ি করা উচিত। জাস্ট তুমি যদি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো, ক্লাসই আছে মনে হয় যে 2টা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর একটা, দ্বিতীয় পত্রের উপর একটা, এবং এই ব্যবসা সংগঠনের প্রথম পত্রের উপর একটা, দ্বিতীয় পত্রের উপর একটা। সো আমার মনে হয় না যে এই ক্লাস করে তারপর তুমি যদি আমাদের এখানে এক্সাম দাও তাহলে আর তোমার কোনো প্রবলেম থাকবে। আর তোমার বই তো আছেই, বই থেকে তুমি হচ্ছে এই চ্যাপ্টারগুলো একটু দেখে নিলেই তোমার হয়ে যাচ্ছে। লাস্ট টাইমে রিভিশনের সময়ে এই চ্যাপ্টারগুলোই তোমাকে বারবার দেখতে হবে। এবং ফিনান্স থেকে আমাদের মূলধন ব্যয় ও মুদ্রা ব্যাংক, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বাণিজ্যিক ব্যাংক এবং আমানত, এই চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট। কেন্দ্রীয় ব্যাংক এবং গ্রাহক থেকে কোশ্চেন আসবে, বিমা সম্পর্কিত প্রশ্ন আসবে, ব্যাংক হিসাব থেকে কোশ্চেন আসবে। সো এগুলো কিন্তু ফিনান্স যারা দাগাবা তাদের জন্য ইম্পর্ট্যান্ট। আর মার্কেটিংয়ের থেকে তোমার বাজার বিভক্তিকরণ, মানে এগুলো থেকে বিগত বছর অনেক বেশি কোশ্চেন আসছে। বিক্রয় প্রসার, বিপণন কার্যাবলী, উৎপাদন ব্যবস্থা, মান ব্যবস্থাপনা, এগুলো সবগুলোর উপরেই কিন্তু আমরা ক্লাস দিয়েছি। সো যতগুলো টপিক আমি দেখাইলাম, যতগুলো চ্যাপ্টার দেখাইলাম, সবগুলোর উপরেই ক্লাস দেওয়া আছে। আমার মনে হয় না যে মার্কেটিং যারা দাগাবা তাদের প্রবলেম হবে। যারা ফিনান্স বাদ দিয়ে মার্কেটিং দাগাচ্ছ, আমার মনে হয় তাদের বেশি মার্ক পাওয়া উচিত। এখানে অ্যাটলিস্ট তোমাদের 14 থেকে 15 টার্গেট করা উচিত, কারণ তোমাদের মার্ক কিন্তু একটু বেশি লাগবে কমার্সের চান্স পাইতে গেলে। তো এই হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের রুটিন। যারা কমার্স থেকে দেখতেছো তোমাদের কিন্তু হচ্ছে এক্সাম অলরেডি আমাদের চলতেছে এবং আমাদের শুরু হয়েছে বাংলা দিয়ে, এবং আমরা এটা একদম শেষ করব। ফাইনাল মডেল টেস্ট আমাদের 20 তারিখ পর্যন্ত চলবে। সো আমার মনে হয় যে এটা একটা বেস্ট তোমার প্রিপারেশন ব্যাচ হবে। এখানে আমরা হচ্ছে যেমন লাইভ এক্সামগুলো যেগুলো আছে এগুলো রুটিন ওয়াইজ নিচ্ছি। কেউ যদি লাইভ এক্সাম মিসও করে সমস্যা নেই, ওয়েবসাইটে সবগুলো থেকেই যায়। এবং লাইভ ক্লাস আছে মোট 12টা, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস আছে 12টা। এই 12টা ক্লাসে তোমার ডিসিউয়ের জন্য যা লাগে সবই কিন্তু আমরা ওখানে পড়াই দিচ্ছি, এক্সট্রা কিছুই পড়াইনি। সো আমার মনে হয় ডিসিউয়ের জন্য এই বছরের জন্য এটাই ইনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। এক্সট্রা করে অনেকে পড়তে চায়, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেই দিই যে তোমরা হচ্ছে যদি কোয়েশ্চেন ব্যাংকটা দেখো তাহলে ইনাফ, এর বাইরে আসলে কিছুই লাগে না। তো আমার মনে হয় এটাই ইনাফ। আর বিস্তারিত সলভ মেরিট পজিশন তো দেওয়াই হচ্ছে, ডিজিটাল দাগানো বই এবং প্রশ্ন ব্যাংক, ওইটা ওয়েবসাইটেই তুমি দেখতে পারবা। যখন তুমি ওয়েবসাইটে ঢুকবা প্রথমেই ওটা দেওয়া থাকবে, সাথে থাকছে শিওর কমন সাজেশন, অর্থাৎ কোন জায়গাগুলো থেকে আসবে। অর্থাৎ আমরা ক্লাস নিয়েছি, ক্লাসের সাথে সাথে তোমাদেরকে ওইটার কিন্তু আবার লেকচার শিটও দিয়ে দিয়েছি। তো আমার মনে হয় না যে এক্সট্রা করে আর মানে নতুন করে কিছু খোঁজার দরকার আছে। যাদের ক্লাস করতে একটু মানে টাইম কনজিউমিং মনে হবে তো তারা হচ্ছে এই শিওর কমন সাজেশনটা পড়বা। আর যে কোনো সমস্যায় 24 ঘন্টা লাইভ সাপোর্ট, যে কোনো প্রবলেমে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে তুমি পেয়ে যাবা। আমাদের সাথে যুক্ত হতে গেলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে একটা মেসেজ দিয়ে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। দেখা হচ্ছে নতুন ক্লাসে, নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।